প্রিয় দর্শক, স্বাগত সবাইকে সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, সাংবাদিক আটকে রেখে হেনস্থা, ছাগল আটকে জরিমানা, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে দ্বন্দ্বসহ সাম্প্রতিক নানা ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রশাসনের ভূমিকা। আমলাদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাও। আমলাতন্ত্রে দুর্নীতি ঠেকাতে প্রায় সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ করা হয়েছে, বাড়ানো হয়েছে নানান সুবিধা, কিন্তু দুর্নীতি কতখানি কমেছে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমলাতন্ত্রের দক্ষতা, দূরদর্শিতা, সহনশীলতা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। এমন একটি চিত্রকে সামনে রেখে প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কোন পথে আমলাতন্ত্র। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার বাদিকে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনাকে স্বাগত। আমার সর্বডানে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনার পরিচয় দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারেন, মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা জানিয়ে রাখি, দেশে এবং বিদেশে যারা এই মুহূর্তে আরটিভিতে চোখ রাখছেন, চাইলে আপনারা অনুষ্ঠানটা ফেসবুক এবং ইউটিউবেও আপনারা অনুষ্ঠানটি দেখতে পারেন। আমরা আলোচনায় যাব। প্রথমে আজিজ ভাই, আমি যে ভূমিকা একটা দিয়েছি তার যদি একটু বিস্তার করেন আপনি। রাষ্ট্র, রাজনীতি, আমলাতন্ত্র। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে আমাদের দেশে যদি আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আসলে আমলাতন্ত্র বলি আর আমলা বলি। আমলা যে আপনার দেশে যে আপনার রাজনীতির একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অংশ, নন পলিটিক্যাল, সেই হিসেবে কিন্তু দাঁড়াতেই পারে নাই। আপনি দেখেন, দেশ স্বাধীন হওয়ার পরে যে সরকার, আওয়ামী লীগ সরকার আসলো, তখন কিন্তু আমলাতন্ত্র কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। তখন তো দু একজন সিএসপি অফিসার ছিল, খুবই কম, দেশ বিভাগের পরে। তাদের আমার ঘনিষ্ঠতা ছিল, কথা বলেছি। তারা কিন্তু খুব স্বস্তি বোধ করে নাই, কারণ তাদের ইন্টারফারেন্সটা অনেক ছিল। এরপরে আপনি দেখেন 15ই আগস্টের সময়, আপনার বাকশাল হওয়ার সময়, তা আমলাতন্ত্র তো থাকলোই না। আপনার পুরো আমলাতন্ত্র তো বিলীন হয়ে গেল, সব পলিটিক্যাল হয়ে গেল, সব আপনার পেশার থেকে শুরু করে, আমলার থেকে শুরু করে মিলিটারি ব্যুরোক্রেসি সব আপনার রাজনীতিবিদ হয়ে গেল, বানিয়ে ফেলা হলো। এরপরে দুইবার আপনার মিলিটারি শাসন আসলো। যদিও আমলাতন্ত্রটা তখন সারফেসে আসলো, কিন্তু আমলাতন্ত্র কিন্তু সেইভাবে ওই মার্শাল ল প্রোক্লেমেশন এই অনুসরণ করেই কাজ করতে হয়েছে। এরপরে যখন আমলাতন্ত্র মোটামুটিভাবে আমলাতান্ত্রিক, যেমন ধরনের সততা, নিষ্ঠা, অ্যাকাউন্টেবিলিটি, ক্রেডিবিলিটি, যোগ্যতা, এগুলো নিয়ে এফিসিয়েন্সি নিয়ে আগানোর কথা, তখন কিন্তু হলো না। কারণ হচ্ছে এর আগের ঘটনা আপনি দেখেন যে, আপনি আওয়ামী লীগ আসার পরে যখন প্রথম বিসিএসে লোক নেওয়া হলো, তখন বলাই হলো এটা তোফায়েল ক্যাডার, অর্থাৎ সব স্কুল কলেজের মাস্টার যারা প্রাইমারি স্কুলে আছে সব ক্যাডারে ঢুকে গেল। অর্থাৎ ক্যাডারটা কিন্তু ওখানে কিন্তু যোগ্যতার দিক থেকে, শিক্ষার দিক থেকে, ওখান থেকেই কিন্তু ক্রেডিবিলিটি হারিয়ে গেল। এখন যে জায়গায় এসছে, আমার কাছে মনে হচ্ছে যে আমলাতন্ত্র যেটা হয়েছে, আমাদের যে সংবিধান, এই সংবিধানে দেখেন রুলিং পার্টির যিনি প্রধান, তিনি আপনার পার্লামেন্টারি পার্টির প্রধান, তিনি সরকার প্রধান। অর্থাৎ সংবিধান একটা ব্যক্তির কাছে সকল ক্ষমতা দিয়ে দেয়। যদিও সকল আপনার নামে আমরা গণতান্ত্রিক সরকার, কিন্তু এক ব্যক্তির হাতে কিন্তু সব ক্ষমতা দেয়া। এখন এক ব্যক্তিকে তুষ্ট করতে গিয়ে, এবং সেই সাথে এই তুষ্ট গিয়ে, এবং সরকার থেকে তখনই দেখেন এক ব্যক্তির যখন সরকারের পুরো নিয়ন্ত্রণ নিয়ে ফেললো, চলে গেল সাংবিধানিকভাবে, তখন আপনি দেখেন আমলাদের কিন্তু সব ধরনের প্রমোশন, ডিমোশন, চাকরি পাওয়া সব কিছু কিন্তু নির্ভর এই একটা জায়গার থেকে শুরু হলো। তখন ওইখানে তোষামতি করা ছাড়া, পলিটিক্সাইজড হওয়া ছাড়া কিন্তু আর রাস্তা থাকলো না। এটা হলো একদিক। আমি আসবো আপনার কাছে। মাননীয় এমপি, আপনি যদি বলেন, যেন আজিজ ভাই বলবার চেষ্টা করেছেন যে রাষ্ট্রে তো আমলাতন্ত্র অনিবার্য, কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সত্তা নিয়ে আমলাতন্ত্র থাকবে, যে পলিটিক্যাল পার্টির সঙ্গে তারা আসলে লীন হয়ে যাবে না, যেটা ভারতে কিন্তু অনেকখানি বলা হয় পেশাদারি আমলাতন্ত্র আমরা দেখতে পাই। আর একটু দর্শকদের জানিয়ে রাখি, আমরা যারা আজকে এখানে আলোচনা করছি, আমি সহ প্রত্যেকে আমরা ভ্যাকসিন নিয়েছি এবং ডাবল ডোজ নিয়েছি। সেই কারণে আজকে অনেকদিন পরে আমরা স্টুডিওতে সবাইকে নিয়ে আলোচনা শুরু করছি। জি, ধন্যবাদ। ওয়াল্টার বেজহট, উনি একজন সংবিধানের চমৎকার একটা বই লিখেছেন ব্রিটিশ সংবিধানের উপরে 1860 সালে। উনি বলেছেন, ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ একটা ফিউশন ঘটে থাকে। অর্থাৎ যিনি মিনিস্টার হচ্ছেন তিনি একই সাথে পার্লামেন্ট মেম্বার, একই সাথে ওই রিলেভেন্ট মিনিস্ট্রির এক্সিকিউটিভ হেড।
অ্যান্ড নেক্সট টু সচিব, সচিবের পরেই তার পদটা। তাহলে ওই যে সচিব সাহেবের বা আমলাদের একটা অংশগ্রহণ কিন্তু সংসদে রয়ে গেছে। এর বাইরে আসেন প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন। বাংলাদেশ এই মুহূর্তে আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাই। বেতন বাড়ানো, সুযোগ সুবিধা বাড়ানো, সরকার উপর প্রেশার ক্রিয়েট করা, সব কিছু মিলিয়ে এটা এখন গণপ্রজাতন্ত্রী সরকারি কর্মকর্তা কর্মচারী বাংলাদেশ হয়ে গেছে। আমি যখন বেতন বাড়ানো হলো, আমরা বেশ বলেছিলাম, সেই সময় অবশ্য আমি সংসদে যাইনি, বাট যে ধাপে ধাপে বাড়ান, একবারে না। আজকে ওই সময় বেতনটা যদি একটু স্লোলি বাড়ানো হতো, কী পরিমাণ টাকা আমরা করোনায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত লোকজনকে দিতে পারতাম। পৃথিবীর অনেক দেশেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলেছে আমরা 25% বেতন নিব না, 1 বছর পরে নিব। খুব সুন্দর ফিলিপাইনে বলেছে, ভিয়েতনামে বলেছে আমাদের পরে দিন বা নিব না। বাংলাদেশের আমলারা তো এটা বললো না, বা আমরাও এমপিরা বলেছিলাম যে আমাদের 1 মাসের বেতন বা 25% করে দেন, কোভিড পিরিয়ডে 25% জনগণের কাছে যান। সরকার যেটা ঘোড়া গাড়ি চালানোর কথা, গাড়ি ঘোড়া আমরা দেখেছি করোনার সময় গাড়ি চালানো কিন্তু তেলের পয়সা নিয়ে নেওয়া হয়েছে, না, সেরকম এটা তো রিপোর্ট আমরা আছেই। দেখেছি। এখন আমি খুব ফ্রাঙ্কলি যদি বলি, আমি নিজেও এখন এমপি হওয়ার পরে লোকাল আমলাদের সাথে অনেক গভীরভাবে কাজ করছি। তাদের দক্ষতা, ডেডিকেশন আসলেই অনেক, কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর কারণে তারা জনগণের বাংলাদেশটাকে উপলব্ধি করছে না মনস্তাত্ত্বিকভাবে। জনগণের কাঠামোকে যদি তারা সম্মান না করে, জনপ্রতিনিধি যারা আছে তাদেরকেও আদৌ মন থেকে সম্মান করে কিনা এটা আমি জানি না। প্রোটোকলের কারণে হয়তোবা স্যার বলছে, স্যালুট করছে। আমি কখনো কোনো বিব্রতকর পরিস্থিতি ফেস করিনি, কিন্তু অনেকেই ফেস করতে পারে। পত্রিকায় দেখেছিলাম আমলা রাষ্ট্রে রাজনীতিবিদ কামলা, বানি ইয়াসমিন হাসি নামে একজন চমৎকার আর্টিকেল লিখেছিলেন, এবং সেখানে তিনি বলেছেন 4-5 জন মন্ত্রী বলেছেন যে আমাদের কথা শুনলে কাজ হচ্ছে না, সচিবরা যেভাবে ফাইল দিচ্ছে সেভাবেই আমাদের সাইন করতে হচ্ছে। এখানে ক্যাবিনেট সেক্রেটারি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকেন ন্যাচারালি, এবং থ্রু ক্যাবিনেট সেক্রেটারি সরাসরি আমলাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা সংযোগ হয়। আমরা লবি আলাপে যেটা জানতে পারি, কোনো একটা অজানা কারণে মন্ত্রী মহোদয়ের সাথে, হয়তো আমি আনঅথেন্টিক সোর্স থেকে বলছি, মন্ত্রী মহোদয়ের সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ওই নেক্সাসটা তৈরি হচ্ছে না বা হয়নি, এবং কোভিড পিরিয়ডে বিকজ অফ সিকিউরিটি রিজন এটা আরও ব্রেক হয়ে গেছে। দেশ এখন চলছে আমলাদের কর্তৃক অথবা গোয়েন্দা সংস্থা কর্তৃক যে সামারি পিএমের কাছে যাচ্ছে, সেই সামারির ভিত্তিতে ওই সামারিতে একজন মানুষকে ক্যারিয়ার সর্বোচ্চ লেভেলে নেওয়া যায়, আবার তাকে সর্বনিম্ন স্তরে নামা যায়। ইভেন করোনাকালীন আমরা দেখলাম যে জেলা উপজেলা লেভেলে যে মিটিংগুলো হচ্ছিল, জেলাতে কিন্তু ডিসি সাহেবই কিন্তু প্রিজাইড করছিলেন, এবং এমপিরা দেখলাম কোনোরকম বসে আছেন এরকম একটা এটার জায়গায়। অনেকগুলো কারণ আছে। আমি যে কারণে আমি আমার জেলার মিটিংয়ে যাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যদি আমার সামনে এই কথাটি বলা হয়, স্বাভাবিকভাবে ওই প্রশাসনের আমলারা পরবর্তীতে এটা নিয়ে আমাকে আর সম্মান করবে না। আমি এই জন্য মিটিংটা অ্যাভয়েড করেছি। বাট হয়তোবা সেই ক্রাইসিস টাইমে একজন ভালো ম্যানেজারের দরকার ছিল। বাই নেচার অ্যাডমিন ক্যাডারের লোকজনটা গুড ম্যানেজার, তারা সব সেক্টর, সব মন্ত্রণালয়কে নিয়ে একটা গুড ম্যানেজ করতে পারে, সবাইকে মোটিভেট করতে, এবং সরকারের যে ডাইরেক্ট মেসেজটা সেটা তারা ক্যারি আউট করতে পারে। বাট এদেশের কোন ক্রাইসিস আপনি রাজনীতিবিদ ছাড়া সফলভাবে হ্যান্ডেল করতে পেরেছেন? এদেশের কোন যুদ্ধ, কোন জিহাদ, কোন বিপ্লব, কোন আন্দোলন রাজনীতিবিদ ছাড়া হয়েছে? সেটা অবশ্যই মনে রাখতে হবে। 88 বন্যা শুধু আমরা কি করতে পারতো? হাজারে হাজারে ভলান্টিয়ার লোক কাজ করছে। আমি আমার এলাকায় 10 বছর জুড়ে বন্যায় ত্রাণ দিই। আমরা ত্রাণ দেওয়ার সময় শত শত লোক নিয়ে আমরা ঘরে ঘরে ত্রাণ দিই, আনন্দ মাধ্যমে করি। সেটাকে কোনো আমলা পারবে? তার কি 500 ভলান্টিয়ার নিয়ে অ্যারেঞ্জ করতে পারবে? পারবে না। আমরা যারা লোকাল রাজনীতি করি, আমরা আমাদের এলাকা হাতের তালুর মতো জানি। এটা কোনো কাগজ কলম ব্যুরোক্রেটিক ফ্রেমে কিন্তু পুরো পৃথিবী জুড়ে কিন্তু রাজনীতিবিদদের সম্পর্কে অনেক শব্দ ব্যবহার করে, আপনি জানেন যে তাদেরকে ক্রুকস বলা হচ্ছে, কানিং বলা হচ্ছে, যে মানুষের বিশ্বাস থাকছে না। সেটাও তো একটা বড় অভিযোগের জায়গা আসলে আছে রাজনীতিবিদদের সম্পর্কে। দেশ যেমন হবে, তারা সমাধান করে, আবার ট্রাবল মেকিংও তারাই করে আসলে। অবশ্যই এটা তো সত্য। দেশ যেমন হবে রাজনীতিবিদ তেমন হবে, রাজনীতিবিদ যেমন তাহলে আমলাও তো তেমনই হবে। তাহলে আমাদের দোষ দিচ্ছি কেন? আমলাটাও তেমন হবে। রাজনীতিবিদদের আওতায় তো আমরা থাকার কথা। এখন আমি যেটা বলবো, 2008 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে আমলাদের প্রভাব বেড়েছে। এখন কি দেশের অনেক দিক থেকেই দেশের চূড়ান্ত অনেক খারাপ জিনিস কি এখন হচ্ছে না, যেটা 8-9 সালে হয়নি? তার মানে আমলাদের হাতে ক্ষমতায়ন হয়ে তো দেশের জন্য ভালো কিছু আসছে। আসলে পুরো দায় আমলাদের না, আসলে রাজনীতিবিদরাই চালায় বলে আমরা জানি। থিওরিটিক্যালি চালাচ্ছে আসলে দেশ। আমি আপনার কাছে আসবো একটু। আমাদের সামনে খুবই সিনিয়র আমলা, বহুদিন তিনি খুব নিষ্ঠার সঙ্গে কাজ করে এসেছেন। আপনারা দুজনেই যেভাবে কথা বললেন, আমার মনে হয় যে শহীদ ভাই যদি একটু ব্যাখ্যা করেন। না, আমি একজন গণকর্মচারী হিসেবে তো 33 বছর কাজ করেছি, এবং আমরা সবাই জানি মানে গণকর্মচারীদের দায়িত্ব, কর্তব্য, এবং এটা সংবিধানে বিব্রত আছে। মাননীয় এমপি সাহেব জানেন যে আমাদের সকল সময় জনগণের সেবা করতে হবে, এটাই সংবিধান বলে, এবং আইন অনুসারে চলতে হবে। তো যেখানে আজিজ ভাই শুরু করেছিলেন সেখানে যদি একটু যাই, ব্যাকে যদি যাই,
এই যে আমরা তো আর অতীতে যাচ্ছি না, কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা করছি, আমরা বাংলাদেশের আমলাদের নিয়ে আলোচনা করছি, এবং এটা ওই যে অনেকটা নেসেসারি ইভিলের মতো, জি যে আপনি চান বা না চান অনিবার্য। রাজনীতি থাকবে, দল থাকবে, স্বৈরাচারও থাকবে কোনো কোনো সময়, কোনো কোনো গভর্নমেন্ট গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে কর্তৃত্ববাদী হয়ে যাবে, এবং আমলাও থাকবে, পুলিশ থাকবে, সেনাবাহিনী থাকবে। এটা হলো রাষ্ট্র যতদিন আছে এইভাবেই থাকবে। এখন এক কল্যাণমুখী রাষ্ট্র বা মানবিক রাষ্ট্র গড়ে তোলার সংগ্রামটা সকলে মিলে করতে হবে। তো এইখানে রাজনীতিবিদদের রোলটা হলো বড় রোল, যেটা উনি বললেন, আমাদের মাননীয় সংসদ বললেন যে বাংলাদেশের কোনো কিছু কি ঘটেছে বা কোনো পরিবর্তন হয়েছে রাজনীতিবিদদের ছাড়া? হয়নি তো, এটাই তো সত্যি কথা। আপনি ভাষা আন্দোলন বলেন, আপনি 6 দফা বলেন, 11 দফা বলেন, আপনি স্বাধীনতা বলেন, আপনি অন্য পরিবর্তন বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সব কিছু কিন্তু রাজনীতির মধ্য দিয়ে, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে সমাধান হয়েছে। সুতরাং রাজনীতিবিদরাই আমাদের স্ট্রাকচার। আমরা যখন রাষ্ট্র ধরি, রাষ্ট্রের স্ট্রাকচারটাই রাজনীতিবিদরা থাকেন। কখনো কর্তৃত্ববাদী শাসন থাকতে পারে, কখনো গণতান্ত্রিক, কখনো স্বৈরাচারী, কখনো সামরিক থাকতে পারে, এবং ওনারাই চালান আমলাতন্ত্রটা কীভাবে চলবে। এখন আমলাদেরকে আমরা বলি যে তাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে, এটা আমাদের একটা ক্লাসিক্যাল ধারণা যে নিরপেক্ষ, এবং এই জন্য কিন্তু তাদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে নিযুক্ত করা হয়, একটা সরাসরি কম্পিটিটিভ পরীক্ষার মধ্য দিয়ে নিযুক্ত করা হবে। এখন আমরা দিনে দিনে এই পরীক্ষা ব্যবস্থা, আপনার নিয়োগ, বদলি, অমুক তমুক সব জায়গায় আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছি যেখানে আমলাদেরকে কোনো কোনো অর্ডার যেটা তার মানা উচিত না, আইনানুগ না, সেটা করা উচিত না, সেটা করতে তারা ব্যর্থ হচ্ছেন। অনেক উদাহরণ দেওয়া যাবে যে তারা এটা ঠিকমতো করতে পারছেন না, সেখানে তারা হয়তো একটা অসুবিধা ফিল করছেন। আমি শুধু একটা ইতিহাস কারেক্ট করে দিতে চাই যে ওই যে 73-তে যে নিয়োগটা হয়েছিল আজিজ ভাই, সেটাকে তোফাইল ব্যাচ বলার কোনো কারণ নেই, কারণ তোফাইল আহমেদ সাহেব তখন বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন, এটা ঠিক, এবং ওইটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হয়েছিল, কিন্তু কোনো লিখিত পরীক্ষা হয়নি, এটা মৌখিক পরীক্ষা। ওইরকম আরেকটা ব্যাচ 1982 সালের বিশেষ ব্যাচ বলা হয়, সেখানেও কিন্তু ওই 100 মার্কের পরীক্ষা এবং 200 মার্কের মৌখিক পরীক্ষা দিয়ে করা হয়েছিল। এগুলো ইমার্জেন্সি বেসিসে ক্যাডারে এই দুইটা ব্যাচ ঢুকেছিল, এবং তারা তোফাইল ব্যাচ বলার কোনো কারণে, কেউ কেউ বলে এটা রাজনৈতিক শব্দ, সেজন্য আমি ওটা পরিহার করলাম। আর একটা জিনিস আপনি ইনফরমেশন যে স্কুলের মাস্টাররা এসে হয়েছে, সেটাও কারেক্ট ইনফরমেশন না। সিভিল সার্ভিসে আপনি যখন জেনারেল ক্যাডারে আসতে চান, আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট হলো আপনি ডিগ্রি পাস হতে হবে, আপনার কোনো অনার্সের দরকার নেই, কোনো পিএইচডির দরকার নেই, আপনি ডিগ্রি পাস হলে আপনি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন, এবং আপনি পরীক্ষা যদি ভালো করেন আপনি নিয়োগ পাবেন। যে কোনো গ্রাজুয়েট অ্যাপ্লাই করতে পারেন, তিনি স্কুল মাস্টার হতে পারেন, তিনি কলেজ টিচার হতে পারেন, তিনি ইউনিভার্সিটি টিচার। আমাদের মধ্যে অনেক ইউনিভার্সিটি টিচারও আছেন যারা ইউনিভার্সিটি চাকরি ছেড়ে আমলাগিরি করেছেন, আর আমি ইউনিভার্সিটির চাকরি পাইনি, এই জন্য আমি আমলাগিরি করতে গেছি, হতে পারে এরকম। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে এই যে রাজনৈতিক কর্তৃত্ব যেটা আছে, তারাই ঠিকমতো চালাতে পারে আমলাকে চালানোর জন্য তাদের কাছে ব্যবস্থা আছে, যেটা গসিপ অথবা সত্য, যে কয়েকজন মন্ত্রী এরকম মনে করতেছেন যে তারা মানে সচিবরা যেটা বলছেন সেটাই তাদের করতে হচ্ছে। সেই ক্ষেত্রে তো আমলাদেরকে আমি দোষ দেবো না এই জন্য যে আপনি যখন একজন আমলাকে পরিচালনা করবেন, তখন আপনার ওইভাবে আপনাকে ট্রেন্ড হতে হবে। আপনি পার্লামেন্ট মেম্বার, আপনার কিছু খামতি থাকতে পারে, কিন্তু আপনি ট্রেন্ড হয়ে যাবেন স্বাভাবিকভাবেই, এবং আপনার কাছে আইন কানুন থাকতে হবে, এবং আইন কানুন বোঝার পার্লামেন্ট মেম্বার তো অবশ্যই বলবো যে তারা আইন কানুন বুঝবেন, তখন সচিব হোক, যুগ্ম সচিব হোক, তারা আপনাকে যেটাই সাজেশন করুক আপনি এটা বুঝতে পারবেন। কোনো মন্ত্রী তো তাদের সচিবদের সাজেশনের পরে তাদের যে পলিটিক্যাল এপিএস থাকে, যার কোনো যোগ্যতা নাই, যিনি কখনো আমলা হতে পারবেন না, যিনি কোনো একটা নোট লিখতে পারবেন না, তাদের কাছে ফাইল দিয়ে দেন, এবং তারা পৃষ্ঠার মধ্যে এই সাদা কাগজে এদিক ওদিক করে দেয়। দর্শকের ফোন নিয়ে আমি আপনার কাছে ফিরে আসি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে যদি প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভোলা থেকে বলছি, সাংবাদিক নজরুল হক অনু। জি পনু ভাই বলুন। আমার একটা মন্তব্য হলো যে আগে আমরা লক্ষ্য করেছিলাম যে যারা উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো হতেন তাদের অনেক বয়স ছিল, কিন্তু এখন একেবারে অল্প বয়সে ইউনো হন, সরকারি চাকরি পাওয়ার 4 থেকে 5 বছরের মধ্যে ইউনো হন। অল্প বয়সের কারণে তারা মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে পারেন না। আমরা জানি যে 40 বছরের আগে নবীয়তি হয় না, কিন্তু আপনার একটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মতো এত বড় পদে যদি অল্প বয়সে নিয়োগ দেওয়া হয়, তাহলে তারা মানুষের সঙ্গে ভালো করে কাজ করবেন কিভাবে? আরেকটা বিষয় আমি দেখেছি যে সরকার, জি পনু ভাই, এটা কি ঠিক হলো? এটা বরং আরো তারুণ্যের জয় জয়কার বলা হয় যে তরুণ অনেক ভালো ম্যানেজ করতে পারে। আমি তো উপজেলা অনেক নারী ইউনোকে দেখেছি, দারুণ তারা কাজ করছে, এবং অনেকগুলো উপজেলা দেখেছি, আমার তো মন ভরে গেছে, অনেক ভালো কাজ করছেন তারা, আপনি এবং কম্পারেটিভলি তারা অনেক অনেস্ট আমি দেখেছি উপজেলা লেভেলে। আপনি দেখেন যত বয়স তত মানুষের ভিতরে একটা
হ্যালো। জি, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, যত যত বয়সে তত মানুষের ভিতরে একটা মানবিকতা আসছে, একটা শ্রদ্ধাবোধ আসছে। আমার মনে হয় সবসময় বোধ এটা ঠিক না আসলে। জি, আর হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলতে চাই যে সরকার ইউনো সাহেবদেরকে আপনার ঠিকাদারি পরিণত করেছে। তারা গুচ্ছগ্রাম, জমি আছে, ঘর নাই, অন্যান্য ঘর সহ এক একটি উপজেলায় 1200-1300 ঘর তৈরি করার দায়িত্ব দেন। যে দায়িত্ব পালন করতে গিয়ে তারা আসল কাজটা করতে পারে না, না। এটা তো অনেক মানবিক কাজ, প্রণব, আমি বুঝতে পারছি না। অনেক ভালো কাজ করছেন তারা, যে গরিব মানুষদের কিন্তু- জমি নাই, ভূমি নাই, বাড়ি বানিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারছি না এর সমস্যা কোথায় সাংবাদিক কিন্তু হিসেবে। এই কাজগুলি করতে যে তারা জি। কিন্তু প্রশাসনিক কাজগুলি করতে যে সময় দিতে পারেন না। জি, অনেক ধন্যবাদ। আপনি সঙ্গেই থাকুন। শহীদ ভাই যদি একটু বিস্তার করেন। না, না, আমরা বুঝেছি। একটা কথা হচ্ছে যে না, আমি ওনার কথা রাষ্ট্র, বুঝতে পেরেছি। সরকার, পলিটিক্যাল পার্টি, 3 রকমের এন্টিটি। তো আমরা যখন সব রাষ্ট্র রিডিউসড হয়ে যায় সরকারে, সরকার রিডিউসড হয়ে যায় পলিটিক্যাল পার্টিতে, এবং আমরা সেই পলিটিক্যাল ইডিওলজি দ্বারা প্রভাবিত হয়, এবং সরকারও পদ প্রমোশন দিবে সে কোন তার মধ্যে পার্টি আছে কিনা এটা খুঁজতে যায় কেন। বিএনপি সময়, আওয়ামী লীগের সময় দুটোই আমরা দেখেছি। আমার লাইনে আচ্ছা, আগে ওনার বিষয়টা ক্লিয়ার একটু করে please, ফেলি যে please। প্রথম যখন উপজেলা সিস্টেম চালু করা হয় তখন কিন্তু খুব সিনিয়ররাই উপজেলাতে দায়িত্ব পালন করেছেন। উপজেলার যে অফিসার তার কিন্তু লেভেলটা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং সেটা 5 বছরের মধ্যে হওয়া যায়। সুতরাং আমাদের ইউনো, আমরা যাদেরকে দেখবো, আমরা 40 বছর বা 50 বছর বয়সে ইউনো দেখবো না আসলে। আমাদের 29 বছরে যদি কেউ চাকরিতে যোগদান করেন সর্বশেষ বয়স, তার সাথে 5 বছর যোগ Fantastic, করে আমি অনেক 34, জায়গায় দেখেছি, তো দারুণ 34 কাজ থেকে করছে 40 এর তারা, মধ্যে fine। ইউনোরা হবেন জি, এবং ইউনোরা জি। কাজ করবেন। উনি কত কম বয়সে গেলেন না বেশি বয়সে গেলেন, ম্যাচিউর হইলেন না না হলেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। Delivery তাকে কি দিচ্ছেন? ট্রেনিং দিতে হবে, তার দক্ষতা বাড়াতে হবে। এবং আমরা তো ইউনিভার্সিটি গ্রাজুয়েট বা যে কোনো সাধারণ গ্রাজুয়েটরাই তো আমরাতে যাচ্ছে। সুতরাং আমরা তো ইউনিভার্সিটিতে এটা শিখছি না যে আমরা কিভাবে পরিচালনা করবো, সুতরাং ওইটা তো আলাদা ট্রেনিং আছে, ওইখান থেকে তারা শিখবেন এবং মানবিক হবেন। এইখানে যে আমাদের রাষ্ট্রের যে 3টা অঙ্গ আছে, শাসন বিভাগ, আইন বিভাগ এবং প্রশাসন, এই 3টা অঙ্গের একটা সেপারেশন আছে পরিষ্কারভাবে, যে প্রত্যেকের কাজটা কিন্তু আলাদা এবং একটা লক্ষণ রেখা আছে কার কাজের কোথায় যে শেষ হবে। তা আমরা এইখানে মানে বারবার যে গণতন্ত্র, স্বৈরাচার, গণতন্ত্র, কর্তৃত্ববাদ সব মিলিয়ে আমরা এই সেপারেশনগুলোকে ধরে রাখতে পারিনি। এই সেপারেশনগুলো যদি আমরা এখনও করতে না পারি, এটা করতেই হবে যদি আমি একটা কল্যাণমুখী রাষ্ট্র করতে চাই। তো সেপারেশনগুলো যেহেতু নাই, সেই জন্য ডাইলিউট হয়ে যাচ্ছে। সেই জন্য আমলা, রাজনীতিবিদ, প্রশাসন, হয়ে পুলিশ যাচ্ছে। একাকার হয়ে যাচ্ছে, এবং একাকার হওয়ার ফলে আমরা বুঝতে পারছি না যে সিদ্ধান্তটা কোথায় যাচ্ছে। তো তখন ওই যে একটা বাংলা একটা কথা আছে না, বাসায় কিছু চুরি হলেই কেষ্ট বেটা চোর। তো এখন এটা সুবিধা তো আপনি ধরেন যদি আপনি কোনো মন্ত্রীকে দায়ী করে বিপদে পড়তে না চান, বা আপনি যদি রাষ্ট্র যিনি চালাচ্ছেন তাকে দায়ী করে বিপদে পড়তে না চান, তাহলে আপনি কাকে দায়ী করবেন? ওই যে ওই ব্যাটা আছে, ওই ব্যাটার জন্য এই কথাগুলো ঘটছে, এটা তো হবে না। আপনাকে পুরো সিস্টেমের মধ্যে যার যার দায়িত্ব সেই দায়িত্বটা পালন করতে হবে। কিন্তু শুধু আপনি দেখেছেন যে সিটিং যারা সচিব আছেন, এরকম 2-একজনকে আমরা দেখেছি, সে থাকা অবস্থা তার নিজের এলাকায় যাচ্ছে, হাসপাতাল বানাচ্ছে নিজের নামে, মায়ের নামে। একটা প্রোগ্রামে আপনি কথা বলছেন, এটা কি ঠিক কিনা আসলে? এটা তো একদম পলিটিক্যাল পার্টির কাজে নেমে যাওয়া, যে এরপর রিটায়ার করলে আমি এমপি ইলেকশন করবো, এবং তাকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে, অবাঞ্ছিত ঘোষণা এই করা সুযোগটা হয়েছে। কে দিয়েছে? দুজনের গন্ডগোল না, হয়েছে। এই এটা সুযোগটা দেখেছি কে আমরা। দিয়েছে? আমরা ওইখানে আমি ওটার উত্তর দিব, কিন্তু তার প্রথমে আমি এটাও ব্যাখ্যা দিতে চাই যে আমি তো আমার এলাকায় যাই কখনো এইসব করি নাই, এবং এই সুযোগটা না, ব্যক্তি আমলার কি দায় নাই? না, এই শুধু সুযোগটা কে সুযোগের দিয়েছে? ব্যাপার। না, সুযোগ তো নিবেই ব্যক্তি আমলা। আপনি যে বলেন তার ট্রেনিং তাকে ট্রেনিং দেওয়ার তাকে পরে কতটা দূরত্ব রাখতে তাকে হবে। ট্রেনিং দেওয়ার পরে আমার সচিব সাহেব, তারপর তার চাকরি যখন 58 বছর বা 59 বছরে শেষ হবে, এখন 59 বছর পরে হয়তো আর একটু বাড়তে পারে, তো বা কারো 60 বছরে শেষ হয় মুক্তিযোদ্ধা, আমার সচিব সাহেব বা জয়েন্ট সেক্রেটারি থেকে উপরে যারা আছেন, আমাদের যারা ব্রিগেডিয়ার থেকে উপরে যারা আছেন, জেনারেল, আমাদের পুলিশের যারা এডিশনাল আইজি থেকে উপরে আছেন, তারা প্রত্যেকেই মনে করেন যে তারা আরো অনেক কিছু দেওয়ার আছে দেশকে। তারা এটা বুঝেন না যে তার একটা চাকরি সবাইকে কেন এমপি হতে হবে? হ্যাঁ, হতে হবে, বিকজ মাথার এটা হতে মধ্যে পারে কেন এমপি এটা? সাহেব বলতে জি। পারবেন সবাই কেন এমপি হতে চায়, এটা তো আগে আমি হতে চায় আমি না। সেটা শুনবো যে হ্যাঁ, এমপির মধ্যে আগে হতে মধু চায় না। কি মধু আছে সেটা আমি সম্ভবত শুনবো। সেখানে আর কোনো একজন কি দর্শক আছে? আছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। Please. আমি ফিরোজুর রহমান অলিও, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান। জি, অলিউল ভাই বলুন। জি জি, এখানে আমার পরিচয় অনেক আছে। আমি 26 বছর ছিলাম ইউনিট পরিষদের চেয়ারম্যান, তারপরে সাথে সাথে আমি আছি উপজেলা। এখানে আমার অনেক আপনজন, এখানে বন্ধু বান্ধব আছেন। আমার একটি কথা হলো, যারা সরকারি কর্মকর্তা, যারা চাকরি করেন, তারাই আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন। জি, মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে ডাবলের থেকে বেশি বেতন বৃদ্ধি করলেন, এটা আমরা খুব আনন্দিত হলাম যে ভালো হয়েছে, যাতা চলবে। কি বাস্তবে কি না জাতির কোনো উপকার হয়েছে? আমি একজন উপজেলা চেয়ারম্যান বর্তমানে, আমি বলতে পারি এটা কোনো এটার কোনো উপকার আসে নাই।
আমরা ওই জায়গাটা ঠিক করতে হবে। যে ভাষাটা আমি বলতে চাই না, যেহেতু আমি সরকারি কর্মকর্তাদের লগে আছি, যে দুর্নীতি আমরা কিছু কাজ করাই বিশ্বাস করতেন না যে এটা যে কি হচ্ছে এখানে। তাই আমি আমাদের এমপি মহোদয় সাবেক আমাদের সচিব সাহেব আছেন জানেন, কিন্তু আমরা চাই এই দুর্নীতিটাকে দমন করা। কিভাবে? আমি ব্যবসা করি, আমিও কিন্তু দুর্নীতি করি। কেন দুর্নীতি করি? কি কারণে দুর্নীতি করি? আমার দুর্নীতি করতে হয়, আমার দুর্নীতি করতে হয়, না করে আমি পারি না। তাই এই যে পারি না কোন জায়গাটা, এই জায়গাটা যদি আপনারা অনেক ধন্যবাদ অলিল ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রশ্ন করার জন্য। এমপি মহোদয় আপনাকে তিনি জানতে চেয়েছেন, আসলে একটু যদি জি বলেন। না, এই দুর্নীতি তো একটা বিগ প্রবলেম। আসলে যদি মাঠ পর্যায়ে বলি, একজন ভালো এমপি, একজন ভালো টিওনো একটা এলাকার জন্য আশীর্বাদ। দুজনই ভালো হতে হবে। একজন ভালো ডিসি একটা এলাকার জন্য আশীর্বাদ। আমরা যখন কোনো উন্নয়ন কাজ করতে চাই, এলাকার জন্য প্রবলেম, আমরা কিন্তু ওনাদেরকেই বলি আপনি বলেন কীভাবে আগালে আমরা পাবো, এবং তারা অনেস্টলি সাপোর্ট দেয়। যেটি প্রথম সমস্যা হচ্ছে, সরকার তো চাবেই আমলাতন্ত্র তার কথা শুনবে, এটা তো মাস্ট, এবং আমলাতন্ত্র শুনতে বাধ্য, প্রেক্ষাপটই তাই। কিন্তু ওই যে থিন লাইন ডিফারেন্সটা, কতটুকু পর্যন্ত আমি নিজেকে জড়িয়ে ফেলবো? আমি কি আওয়ামী লীগের ওপেন কর্মীর থেকে নিজেকে বড় কর্মী দেখাবো? পরিচয় দিব প্রথমে যে আমি অমুক হলে ছিলাম, অমুক হলের অমুক শাখার অমুক ছাত্রলীগের সভাপতি ছিলাম। ফার্স্ট লাইন যদি এটা হয়, তাহলে উপস্থিত লোকদের আমলাতন্ত্রের উপর যে শ্রদ্ধা থাকার কথা, ওটা উপস্থিত সাথে সাথে নষ্ট হয়ে যায়। এই পদলেহন করে কেউ যে বিশাল কিছু পাচ্ছে তাও কিন্তু না, কারণ আপনার আমলাতন্ত্রের ফ্রেমটা তো এরকম, উপরে খুব গুটি কয়েক লোকই সুবিধাভোগী হবে, নিচে কিন্তু বিশাল সুবিধা বঞ্চিত গোষ্ঠী থাকবেই, পিরামিড স্ট্রাকচার। সো এই কারণে এটা করে যে লাভ হচ্ছে তা না। সেই ক্ষেত্রে যেটা দরকার ছিল মেরিটোক্রেসি। আর বেতন বাড়ানোর ফলে কি হয়েছে? দুর্নীতি মোটেও কমেনি, বরঞ্চ টাকার আকাঙ্ক্ষা অনেকের বেড়ে গেছে আরও বেশি। ডেভেলপমেন্ট প্রক্রিয়া এক্সিকিউশনে আমলাতন্ত্রকে সরাসরি ইনভলভ করা হচ্ছে, সেটার অনেক ভালো দিক আছে। কম খরচে ভালো ভালো ঘর হচ্ছে, আবার অনেকেই সেখান থেকে অযাচিত সুবিধাও নিতে পারেন, সেই সুযোগটা তৈরি হচ্ছে। যেটি হয়েছে, বুয়েট, কৃষি বিশ্ববিদ্যালয়, আইবি এর মেধাবী ছাত্ররা সবাই এখন পুলিশ এবং আমলা হতে যাচ্ছে, সব বাদ দিয়ে। আমার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, আমার ডাক্তার হওয়া লাগবে না, জাজ না হয়ে লয়ের ছাত্র অ্যাডমিট কার্ডে যোগ দিচ্ছে, কারণ ওই যে বেতনটা বেশি, সবারই বেতন বেশি, বাট ওই জায়গাটায় আগ্রহটা বেশি। এই যে অসম বেতন, ক্ষমতার চর্চা, সবকিছু মিলিয়ে গাড়ি পাওয়া যাচ্ছে, অনেক কিছু, সবকিছু। আপনি দেখেন একজন সিভিল সার্জন কি সুবিধা পাচ্ছে, আরেকজন ডিসি কি সুবিধা পাচ্ছে। দুটো অফিসে গেলে, যদিও আমি দুটোকে বলবো না যে ইকুয়াল কাজ, অবশ্যই ডিসি সাহেবের কাজ অনেক বেশি, বাট স্টিল ডিফারেন্সটা অনেক চোখে পড়ার মতো। বিশাল অফিস, আর কোথায় একটা ভাঙাচোরা টিনের ঘরও আর দেখেছি আমি কোনো সিভিল সার্জনের অফিস, মানে নির্মীয়মান। এইটার একটা থিন লাইন ডিফারেন্স পার্ট অফ দ্য ট্রেনিং থাকার কথা ছিল, এবং আমার ধারণা এটা 2010-11 সাল পর্যন্ত ছিল। কনজিকিউটিভ থার্ড টার্ম আওয়ামী লীগে আসার কারণে ব্যুরোক্রেসি এই থিন লাইনটা সরিয়ে ফেলেছে, এবং সরকারেরও এখানে দায় আছে, সরকারেরই দায় বেশি। সরকার চাইলেই ব্যুরোক্রেসি রাখতে পারতো, সরকারও চাচ্ছে না, ব্যুরোক্রেসিও চাচ্ছে না। আপনি একটা বই পড়েছেন অবশ্যই, জিয়াউদ্দিন আহমেদ অথবা জিয়াউদ্দিন রহমান, যে দ্য অ্যাসোসিয়েশন অফ জিয়াউর রহমান অ্যান্ড আফটারমাথ, অসাধারণ একটা বই। আমি দুবার পড়েছি, এবং আমি দেখেছি ওই ক্রাইসিস পিরিয়ডে একজন ডিসি, চিটাগাংয়ের ডিসি, কীভাবে তার থিন লাইন রাখছে। উনি মঞ্জুকে বাধাও দিচ্ছেন না, সমর্থনও দিচ্ছেন না, মুখের কথা বলছেন পরিমিত কথা, এবং মঞ্জু তাকে যখন কিছু বলছে উনি বলছে এটুকু আমি পারবো, এটুকু পারবো না। অর্থাৎ তিনি কখনই কিন্তু কোনো পক্ষে চলে যাননি। আজকে যখন আমরা ওপেনলি দেখি, একটা তো হচ্ছেই মাঠে ঘাটে যখন আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব হচ্ছে, জাতীয় পার্টির আওয়ামী লীগের, বিএনপির, তখন প্রশাসন সরাসরি আওয়ামী লীগের ওপেন পক্ষ নিয়ে নিচ্ছে, এবং জনগণ দেখছে যে আওয়ামী লীগের একটা লোক অন্যায় করলেও পুলিশ প্রশাসন তাকে কোনো প্রকার বিচার করছে না। এটা ভিজিবলি ক্রেডিবিলিটি নষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে একটা বড় প্রবলেম। দ্বিতীয় যে প্রবলেমটা আমি বলছি, সবাই মনে করছে নিজেকে বড় আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ আপনার পরিচয় হতে পারে পারিবারিকভাবে, কিন্তু আপনি এখন আমলা, আপনি একজন ক্যাডার সার্ভিস, স্টিল ফ্রেম ব্যুরোক্রেসির মধ্যে আপনি আসছেন, একটা আপনি প্রিভিলেজ সোসাইটির একটা পার্ট, আপনার মাধ্যমে দেশের উন্নয়ন হবে, দেশের সব কিছু হবে, আপনাকে ওই মর্যাদাটা রাখতে হবে। জি ধন্যবাদ। অনেক ধন্যবাদ যাবো। আইয়ুব ভাই যদি বলেন যে একটা ভালো প্রশ্ন বলেছে, মানে আমার পরিচয় হবে আমি একজন শিক্ষক, আমি একজন আমলা, আমি ইঞ্জিনিয়ার, মানে আমি আওয়ামী লীগ কিংবা আমি বিএনপি, এইটা কেন প্রধান পরিচয় হবে আমার পদ প্রমোশন কাজের জন্য? না, এটার জন্য ভেতরে আমার সাপোর্ট থাকতেই পারে। একটা হলো আমার বেসিক প্রফেশনাল দায়িত্ব। এক্স্যাক্টলি। যেমন ধরেন একজন আমলা হলে প্রথমেই আপনি হতে হবে যে অরাজনৈতিক ব্যক্তি হতে হবে, অর্থাৎ কোনো রাজনীতির সাথে, আচ্ছা বেশ সাথে ভোট দিবে, কিন্তু কোনো রাজনীতির সাথে তার সম্পৃক্ততা সরাসরি থাকবে না। তিনি সৎ হতে হবে, তাই না? তিনি দক্ষ হতে হবে। আপনি দেখেন 3টি জায়গায় কিন্তু গ্যাপ। এখন শহীদ ভাই যেটা বললেন, ওই সময়ে যেমন তোফায়েল কাটার বলা হয়, আমাদের সামনে ঘটেছে, লিস্ট আসছে, চলে গেছে, বিএসএস এর নামে হালাল হয়ে, বিসিএস এর নামে হালাল হয়ে গেছে, ডিগ্রি পাসই হয়েছে,
কিন্তু যা লিস্ট এসছে সব হালাল হয়ে গেছে। এটা তোফায়েল বেজ বলার কারণ কি? উনি কি কারণ রেকমেন্ড করতেন? ওই সময় উনি প্রচুর একটু রিকমেন্ড শহীদ ভাই করেছেন, আমাদের উনি নতুন প্রচুর প্রজন্ম রিকমেন্ড জানি না। করেছেন। আমরা শব্দটা জানি, আমরা আমরা ছোটবেলা দেখেছি, থেকে লিস্ট শুনে আসছি, দেখেছি, হ্যাঁ। দেখেছি, আমরা মানে দেখেছি। সারা নজরুলটা কি এটার নামটা? এটিমোলজি কেন না, আসলো? কিছু কিছু রিকমেন্ডেশন হয়ে থাকতে পারে, কারণ আমার পুরো ওনার নামেই কেন আমার হচ্ছে? আমার বিকজ উনি পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন, এই জন্য মনে করা হচ্ছে যে উনি পাবলিক সার্ভিস কমিশনের আচ্ছা, সাথে এখন লিয়াজোটা শোনেন, করছেন, তখন এবং তো- তোফায়েল বেজটা কিন্তু চালু করছে বিরোধী দল, হ্যাঁ। যে কোনো জিনিসে। আমরা তো অনেক কিছু চালু করে দিই, চালু করার জন্য আমাদের মানে দেশে শব্দটা political সবাই একটা coinage, লাগায়, coinage coinage। based এখন দিয়েছে। এখন Okay. যে সিচুয়েশনটা হচ্ছে মাঠ পর্যায় থেকে টপ পর্যন্ত, আপনি একজন ফুল সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারিকে কোথাও যদি দেখেন, প্রথম পরিচয় দিবে আমার দাদা আওয়ামী লীগ করছে, আমার বাপে করছে, আমিও করি, এই কথা দিয়ে শুরু করে। নাহলে তার ক্রেডিবিলিটি, তার ওখানে ক্ষমতা থাকে না, দাপট থাকে না। কারণ হচ্ছে এখন যে বিসিএস যে রিক্রুটমেন্টগুলি হচ্ছে, যখন রিটেন পর্যন্ত হচ্ছে হয়তো, এরপরে যখন ইন্টেলিজেন্স রিপোর্ট আসতেছে তখন ছ্যাক হয়ে যাচ্ছে, ওয়ান সাইডেড রিক্রুটমেন্ট, ওয়ান সাইডেড। সুতরাং সে তো আওয়ামী লীগের লোকে রিক্রুট হচ্ছে, সুতরাং সে পরিচয় সে দিবে, সেটাই দিচ্ছে। আর আওয়ামী লীগের লোক না হলে তো প্রমোশন, ভালো প্রমোশন এগুলি তো পাওয়া যাচ্ছে না, চাকরিও পাওয়া যাচ্ছে না। সুতরাং এই যে প্রসেসটা আমি যেটা বলছি, এই কারণে তারা আওয়ামী লীগ হচ্ছে। দুই, পলিটিশিয়ানরা যেহেতু দুর্নীতি করছে অধিকাংশ, এবং যারা দুর্নীতি করছে তারাই কিন্তু আসলে সরকার নিয়ন্ত্রণ করছে। আর ঠিক আমলাদের মধ্যে আপনি দেখেন সবাই দুর্নীতিবাজ না, কিন্তু যারা দুর্নীতি করছে এবং যারা পলিটিক্যাল আপনার পরিচয় দিচ্ছে তারাই কিন্তু আমলাতন্ত্রকে লিড করছে, তারাই নিয়ন্ত্রণ করছে, তাদের উপরে কথা বলা যাচ্ছে না। হ্যাঁ, সুতরাং তারা কিন্তু দুর্নীতি সমান করে যাচ্ছে। আপনি দেখেন এই যে ধরেন শাহেদ জি। ব্যাপার, ওই যে আপনার হসপিটাল, রিজেন্ট হসপিটালের যে অ্যাপ্রুভাল নিল, সেখানে মন্ত্রী উপস্থিত, ফুল সেক্রেটারি উপস্থিত, শাহেদ উপস্থিত, ডিজি উপস্থিত, কারো কিছু হলো না, মন্ত্রীরও হলো না, সেক্রেটারি সাহেবেরও কিচ্ছু হলো না। কিন্তু ডিজি সাহেবকে চাকরির থেকে সরানো হলো, কয়েকদিন দুদুকে ঘোরার পরে সেও নাই হয়ে গেল, তারও কিছু হলো না। এখন ড্রাইভার হলো মূল দুর্নীতিবাজ, ড্রাইভার। এই যদি হয় তাহলে আপনি বলেন দুর্নীতি করলে তো সমস্যা নাই, জি। আপনি দুর্নীতি করবেন 5 কোটি, 1 কোটি খরচ হাইজ ভাই, করবেন, আমরা বা শেষ। আসবো। শহীদ ভাই যদি একটু বলেন। না, যেখানে যেসব অভিযোগ আসতেছে, অভিযোগ নিয়ে তো কিছু বলার নেই, অভিযোগ তো থাকবেই। একটা সোসাইটিতে যখন আমরা চলি এবং যেখানে সোসাইটির নর্মস অ্যান্ড ভ্যালুজ যখন মার খেয়ে যায়, মানে যে উদ্দেশ্যে যেটা করা, জি, জি। যে কারণে আমাদের পার্লামেন্ট, যে কারণে আমাদের মুক্তিযুদ্ধ, যে কারণে আমরা আমলাতন্ত্র মানে কম্পিটিটিভ এক্সামিনেশনের মধ্যে দিয়ে আমরা নিয়োগ করছি, সবখানে যখন আপনি একেবারে হস্তক্ষেপ করবেন, নগ্ন হস্তক্ষেপ, এবং আপনার পুরো প্রসেসটাই যখন তাহলে কি ধ্বংস করে মেধা ফেলবে। মার খাচ্ছে কিনা? যে হ্যাঁ। মেরিটোক্রেসি আমরা বলি, মেধাবী মেরিটোক্রেসি না, মেধা মার খাচ্ছে না, কিন্তু মেধাবী লোকরাই তো বেশি দুর্নীতি করতেছে আজকাল। আপনি যদি বলেন যে মেধার সঙ্গে সততার খুব না, সম্পর্ক পাওয়া যাচ্ছে একদম না। সম্পর্ক নেই, কেননা ধরেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মানে ধরেন আমার সময় 60s এর শেষের দিকে বিজ্ঞানে পড়াটাই ছিল মানে সবচেয়ে মেধাবী ভালো ছাত্রদের ছেলেরা ইয়া, ওখানেই পড়তো, তাই না? হ্যাঁ। যদিও আমি জেলা স্কুলে আমার প্রথম স্থান ছিল, তারপরেও আমার বাবা আমাকে সিভিল সার্ভেন্ট করতে চেয়েছেন, বলে তুমি আর্টস পড়ো, এবং এর জন্য তাকে স্কুলে যেতে হয়েছে। বাট তাহলে আমরা সব মেধাবী মানুষগুলোকে দেখছি যে টপ 5 যদি ধরি বা টপ 2% তারা ইঞ্জিনিয়ার এবং ডাক্তার হচ্ছে। তা এখন আপনি উনাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করার তো কোনো দরকার নেই, আমরা জানি কি হচ্ছে, রাস্তা বানাচ্ছে, ব্রিজ ঠিক আছে? বানাচ্ছে, হ্যাঁ, তো সেগুলো আমরা যেখানে জানি। হচ্ছে ওটা কি হয় একটু জানি। ধসে পড়তেছে। আমরা যে কিছু ডাক্তার সাহেবরা যে হসপিটাল বানাচ্ছেন এই কোভিড সিচুয়েশনে, ডাক্তারই তো হসপিটালের মালিক, তারা অক্সিজেন দেওয়ার নামে কি ধরনের বিল করছে, 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি টাকা পর্যন্ত বিল করা হয়েছে, ঠিক আছে? এরপরে আমলারাও আছে যে যারা আছেন এখানে, অবশ্যই মেধার ভিত্তিতে তো আসতেছে না। আপনি 7 লক্ষ মানুষ পরীক্ষা দেয়, মাত্র 1700, 1800 বা 2000 রিক্রুট হয়। এবং আজিজ ভাই যেটা বললেন সেই অভিযোগ নিয়ে আলোচনা হতে পারে, বাট আমি এখন ওই আলোচনায় যাচ্ছি না যে হ্যাঁ এখন ফাইনালি হয়তো উনি বলছেন একটা পলিটিক্যাল স্ক্রিনিং, ফাইনালি হয়তো একটা পলিটিক্যাল স্ক্রিনিং হচ্ছে। হ্যাঁ। ফাইনালি হয় না, পলিটিক্যাল স্ক্রিনিংটা কিন্তু পরে হয়, যখন রিপোর্ট চলে আসে। একটা সবসময় ছিল আজিজ ভাই, সমস্ত গভর্নমেন্টের সময় একটা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আনতে হয়। এখন নতুন যোগ করা হয়েছে, মাননীয় এমপি সাহেবরা যোগ করছেন, হয়তো ওনাদের দায় নিতে হবে, কেন রাজনীতিবিদরা যোগ করেন। এখন এনএসআই রিপোর্ট লাগবে, ডিজিএফআই রিপোর্ট লাগবে, মানে 3টে ইন্টেলিজেন্স রিপোর্ট আপনাকে ক্লিয়ার। আমার তো কোনো, আমি জানি না আমার কি রিপোর্ট কি ছিল, এটা আমি জানিও না। তাহলে 3 জন যখন রিপোর্ট করবে, এবং তার মধ্যে যদি ওই যে জেনেটিক ব্যাপার ট্যাপার থাকে, অথবা ডিএনএ থাকে, তার বাবা বা তার দাদা কি করতো সেটাও রিপোর্ট করা, আপনি রিপোর্ট যারা চান কিংবা যারা না, না, তদন্ত reporter করছে চান। তারাই বা কতটা না, সৎ, তাদের কথা আমি বাদ এদিকে দিলাম। টাকা দিয়ে ম্যানিপুলেট না, করা যায় কি? যায়, সত্যি কি সেই অবশ্যই ঠিক রিপোর্টার অবশ্যই যায়, সেটাও অবশ্যই কিন্তু যায়। প্রশ্ন। না, ওইটার তো ঘটনা ঘটছে, কিন্তু আমি যেখানে বলতে জি, যাচ্ছি, এই প্রশ্ন থাকুক, আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন আওয়াজ ডেমোক্রেসি। আমরা আলোচনা করছিলাম কোন পথে আমলাতন্ত্র। সঙ্গে থাকুন, ফিরছি এখনই।
প্রিয় দর্শক, স্বাগত আরেকবার সরাসরি আলোচনা আওয়াজ ডেমোক্রেসিতে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম কোন পথে আমলাতন্ত্র। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা একটু সামনে তাকাতে চাই। যদি এই সমস্যা সম্পর্কে উপলব্ধি আমাদের হয়েছে, তো আমরা কিভাবে এগুতে চাই আসলে একটা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, দক্ষ, যোগ্য আমলাতন্ত্র আমরা চাই, যেটা গুড গভর্নেন্সের কিন্তু অন্যতম বড় সত্য হচ্ছে এইটা। প্লিজ। টু স্টার্ট উইথ উই হ্যাভ টু অর্গানাইজ আওয়ার ওন হাউস ইন এ পারফেক্ট ওয়ে। সংসদকে অনেক বেশি কার্যকর করতে হবে। মন্ত্রী মহোদয়কে সংসদে এসে প্রশ্নর জবাব দিতে গেলে ভীতসন্ত্র থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবং অবশ্যই আমলাতন্ত্র যখন সংসদের সামনে আসবে, কমিটির সামনে আসবে, তারাও যেন একই রকম ভয় পায়। আমরা যেটা দেখছি, কাগজে কলমে স্ট্যান্ডিং কমিটির প্রতিটি রেকমেন্ডেশন বাইন্ডিং এফেক্ট থাকলেও মন্ত্রণালয় না চাইলে এটা কখনো বাইন্ডিং এফেক্ট হয় না। এই যে বাজেট আসবে, আমি কালকেও একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, বাজেটে 350 জন এমপির কি ভূমিকা আছে? 350 জন মিলেই বা কতটুকু ভূমিকা আছে? কতক্ষণ আলোচনা হয়, কতক্ষণ আলোচনা হয়? গতবার তো তার আলোচনাই থেকে হলো বড় না। কথা, আলোচনার রিফ্লেকশন কতটুকু হবে? দু একটা কাট প্রস্তাব গ্রহণযোগ্য হবে, কথা বলার জন্য দু একটা বলা। হবে বলার জন্য বলা। কিন্তু এটা আদার ওয়ে রাউন্ড হতে পারতো। প্রত্যেক এমপি একটা সাজেশন দিতে পারতো যে আমার এলাকার জন্য এটা দরকার, আমার জেলার জন্য এটা দরকার, বা দেশের জন্য আমি মনে করি এটা দরকার। বলা হয় বাজেট আমলারাই বানায় এবং কাট এন্ড পেস্ট। Exactly. এটা ক্রিয়েটিভ বাজেট আমরা ইটস আ হাইলি ইনোভেটিভ কিছু পাই না। টেকনিক্যাল একটা কাজ। এটা সব রাজনীতিবিদরা ইনভলভ হলেই পারবে না, আমি পারবো না, কিন্তু আমরা বলতে পারবো। এবং কেন রাজনীতিবিদদেরকে বা এমপিদেরকে এত উপরের আসনে রাখা হয়েছে, থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি না, কেন রাখা হয়েছে? বিকজ তাদের দ্বারা জনগণের স্বার্থটা রক্ষা হবে, ধারণা করা হয় থিওরিটিক্যালি। এবং আলটিমেটলি যারা রাজনীতি করে তারা এলাকার জনগণের স্বার্থ রক্ষার চেষ্টা করে, কারণ তাকে আবার ভোট চাইতে হবে, ভোট করতে হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি এখন যে সে একটা সময় চলেছে, অবশ্যই সেনাতন্ত্র চলেছে, এটা অস্বীকার করবো না। তারপরে কিছুদিন রাজনীতিবিদের দৌরত্ব চলেছে, সেটাও অনেক অন্যায় ছিল, এক্সেসিভ ছিল। যেমন উনি বললেন সবাই কেন এমপি হতে চায়। অনেকেই এমপি হয়ে 100 কোটি টাকা ইনকাম করতে পারে বিভিন্নভাবে, আমি জানি না কিভাবে, কিন্তু অনেকেই হয় না। আমি দেখেছি বহু এমপি সংসদে, আমি শ্রদ্ধা করে দেখেছি, অনেকে হাজার কোটি টাকা তার আবার এমপি হয়েছে। পাপুলের কথা, ওর এমপি হওয়ার দরকার কি ছিল? দরকার কি ছিল? মানে কিছু একটা বৈধতা এটা পেতে হচ্ছে চায়, একটা মনে হয় নাকি? অভিজাততন্ত্র একটা protocol সৃষ্টি পায়। হয়েছে। তার ওই 1000 কোটি টাকা রক্ষার জন্য সে মনে করেছে এমপি হলে রক্ষা করতে পারবে। একটা অভিজাততন্ত্র কখনো পুলিশ ফর্মে, কখনো সেনাবাহিনী ফর্মে, কখনো রাজনীতিবিদ নিশ্চয়ই ফর্মে, বাস্তবতা আছে, কখনো হলে সে হতে চায়, রাজনীতিবিদ একটা ফর্মে বাস্তবতা হয়েছে। নিশ্চয়ই আছে। অবশ্যই বাস্তবতার বাইরে তো কিছু না। জি। তো সেইখান থেকে এই তন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। সেটার একমাত্র উপায় হচ্ছে সংসদ। থিওরিটিক্যালি যেটা সবচেয়ে পাওয়ারফুল ইনস্টিটিউশন, হাইয়েস্ট বডি, সর্বোচ্চ ডিসকাশন হবে, এবং প্রতিটি রাষ্ট্র পরিচালনার কাজই যেন থ্রু সংসদ ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি হয়, জি, যেন শুধু পেপার ওয়ার্ক না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শেষ পর্যায়ে 3 মিনিট যদি বলেন। আমি আমরা একটু সামনে তাকাতে চাই, হ্যাঁ, ফরওয়ার্ড সামনেই তাকাতে চাই। কিন্তু এটা এখন যে জায়গায় এসে পৌঁছেছে, সেখানে হচ্ছে আমার একই বক্তব্য হচ্ছে, রাষ্ট্র, রাজনৈতিক দল, আমলাতন্ত্র, পেশাতন্ত্র সব একাকার হয়ে গেছে। এটাকে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনার কাজ করতে কিভাবে সেপারেশন অফ পাওয়ার, সেপারেশন হতে হবে। এটা হলে তো মগজ, মাথা, যাই বলেন না কেন, পলিটিশিয়ান বাইরে চিন্তা করতে পারবেন না। পলিটিশিয়ানকে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আকাঙ্ক্ষা থাকতে হবে, সেটা তো নাই। এখন যদি ধরেন ব্যুরোক্রেসি শক্তিশালী যদি করতে চান, আমি খুব সিম্পলি বলবো যে আগে এই শহীদ ভাইদের সময় যেভাবে রিক্রুটমেন্ট হয়েছে, ইন্টেলিজেন্সের রিপোর্ট আসছে, ওনার বিরুদ্ধে কেস আছে কিনা, উনি ক্রিমিনাল কেসে অ্যাক্টিভিটিস কিনা, এইটাই দেখছে। এখন তো পলিটিক্সটা দেখা হয়, তার বাপ দাদা 14 পুরুষের। যদি এইটা হয় তাহলে তো আমলাতন্ত্র পাবেন না, আপনার ভালো ছেলেটা আউট হয়ে যাবে। তাই হচ্ছে এখন একপক্ষীয় রাজনৈতিক দর্শনে বিশ্বাসী লোক আমলাতন্ত্রে ঢুকে যাচ্ছে, ব্যালেন্স থাকতেছে না অ্যাডমিনিস্ট্রেশনে, রাষ্ট্রীয় পর্যায়ে। এখন আমলাদের মধ্যে যে দক্ষ, এবং আমি যেটা বলছি যে আপনার নন পলিটিক্যাল যে একটা ক্যারেক্টার থাকা উচিত, সেটা তো থাকছে না। কারণ আপনি কাকে কি বলবেন? আওয়ামী লীগের ধরেন একজন সেক্রেটারি হয়েছে, সে বয়সে দাবি করে যে আমার বাপে আওয়ামী লীগের সেক্রেটারি ছিল অমুক জেলার, তাকে আপনি কি করবেন? অন্য দল ওএসডি কালচার চালু হয়েছে। এখন যেটা বললেন, বিএনপি সময় ছিল, এখনো আছে। শামীম ভাই যেটা বললেন যে পলিটিশিয়ানরা অনেক কিছু করে কারণ তাদের জনগণের কাছে যাইতে হয় ভোটের জন্য। উনি জাতীয় পার্টি করেন, এই জন্য যাইতে হয়। আর অন্য পার্টি কিন্তু টিকিট নিলেই হওয়া যায়, তার জনগণের দরকার নাই। সুতরাং উনি গেছেন রোজগার করে। আপনি যে এমপি হওয়ার কথা বলেন, কেন মধুটা কি? মধুটা ওইটাই, এমপি হইলেই 1000 কোটি টাকা, ওনার জন্য না, উনি জাতীয় পার্টিটা। হ্যাঁ, 100 কোটি 1000 কোটি আপনারা টকশোতে ডাকেন, আমি নিজে জানি কয়েক হাজার কোটি টাকার মালিক আছে। অফকোর্স নামও আসছে কিছুগুলো, চিটাগাংয়ের এক হুইপকে, এখনো আওয়ামী লীগের হুইপ আছে, তাকে তো টকশোতে আপনাদের এখানে প্রায় এসে ঝগড়া করতে দেখছি। এখন তো গায়েব হয়ে গেছে, খুব সৎ কথা বলতো, এখন তো অনেক কিছু বের হয়ে গেছে। এরকম আপনার এমপি যেগুলো সরকারের আছে, আপনি নিরপেক্ষভাবে তাদের ভিতরে ওয়ার্ক করতে বলেন, দেখেন শত কোটি টাকা। আপনার
প্রফেসর সিরাজুল ইসলাম বলছে 2% লোকের হাতে 80% অর্থ সম্পদ চলে গেছে। এরা কারা? এরা পলিটিশিয়ান, আমলা, এদের সাথে চলে গেছে। কারণ যতই বলেন এবং দুর্নীতি, বিদেশে কিন্তু বেগম পাড়ানে বলা হচ্ছে যে রাজনীতিবিদদের সাথে আমলাদের বাড়ি বেশি পাওয়া গেছে। আমার মেয়ে লন্ডনে যখন গেছে সেটা একটা আমলার বাড়ি, সেখানে ভাড়া থেকে আসছে। আমার মেয়ে আমলা, তার বাড়িতে ছিল ভাড়া শেয়ার করে। সুতরাং আমলা তো আছেই। আপনার বেগম পাড়া কয়জন আছে সাধারণ মানুষ? কে আছে? এরাই তো যাবে তারা উপরে। তারপরে গার্মেন্টসের লোক দেখেন ওভার আন্ডার করে তারা টাকা পাচার করে দিচ্ছে ব্যবসায়ীরা পার্লামেন্টে 61%। শামীম ভাই কি করবেন? কি করবেন? দুর্নীতি যে হয়, মূল রুট কেস হচ্ছে যতই বলেন দুর্নীতি, আমলা কেন্দ্র করে দুর্নীতি তৈরি হয়। অনেক ধন্যবাদ। কিন্তু নিশ্চয়ই আমরা এটাকে একটা বানানা রিপাবলিক বানাতে চাই না। ইটস নট এ লালা ল্যান্ড। আমরা একটা নিয়ম শৃঙ্খলা জবাবদিহিতার মধ্যে সবগুলো আনতে চাই। কি করণীয় সামনে তাকাতে চাই। না, সমস্যার উপলব্ধি আমাদের হয়েছে। রিপাবলিক হব না বলেই তো 71, তাই না? 71-এর মুক্তিযুদ্ধ এবং আমাদের 30 লক্ষ মানুষের আত্মাহুতি, 2 লক্ষ মা বোনের ত্যাগ। তো এইখান থেকে তো আমরা জানি যে আমরা কি চাই। আমরা তো চাই যা তা আমাদের সংবিধানে লেখা আছে, যদিও সংবিধানে অনেক কাটাছেঁড়া করা হয়েছে, বাট আমাদের যে সংবিধান ছিল সংবিধানে লেখাই আছে আমরা কি ধরনের রিপাবলিক চাই এবং আমরা কিভাবে এটাকে অর্জন করব, এটাও মোটামুটি পরিষ্কার। এখানে প্রথম জিনিস যদি আমরা ঠিক করতে চাই, যদি আমরা এটাকে ঠিক করতে চাই, প্রথম ঠিক করতে হবে মাথাকে। যে মাছের মাথা পচে যায় আগে। মাথাটা কে এখন রাষ্ট্রে? রাষ্ট্রের মাথা আমরা জানি সবাইকে, রাষ্ট্র যারা পরিচালনা করেন। এবং তার মধ্যে আমি তো কেষ্টকে দোষ দিব না। আপনি ক্ষমতা আছেন, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি দেশের মন্ত্রী, আপনি দেশের ক্যাবিনেট আছে, আপনি দেশের পার্লামেন্ট আছে। তো আপনি যদি এই জায়গায় পার্লামেন্ট সহ মন্ত্রিসভা এবং যারা পরিচালনা করছেন বিরোধী দলীয় নেত্রী সহ, এটা একটা অঙ্গ। এই অঙ্গকে যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো অঙ্গ ঠিক হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি ঠিক থাকলে না অন্যকে ঠিক করতে পারবেন। আজকে যদি পার্লামেন্ট, যেটা উনি বলছেন যে পার্লামেন্ট শক্তিশালী হবে, আমি টোটালি এগ্রি করি। কোন পার্লামেন্ট? কীরকম ভোটে নির্বাচিত পার্লামেন্ট? আপনি নিজের প্রতি আপনার আস্থা আছে কিনা? নৈতিকভাবে আপনি কাউকে কিছু বলতে পারেন কিনা? আপনি যে আমলাকে ধমক দিবেন, তুমি চুরি করো না, তুমি এটা করো না, তুমি ওই কাজটা ঠিক মতো করো, আপনি যে ইঞ্জিনিয়ারকে ধমক দিবেন, আপনার সেই নৈতিক বলটা আছে কিনা? আপনার নাই। কেন? আপনি তো ওই যে উনি বলছেন যে আমি মিটিংয়ে যাই না। উনি মিটিংয়ে কেন যান নাই? ঠিক আছে, বুঝলাম যে জানার জন্য। এর আগে ওই যে আমাদের একজন বিখ্যাত আমলা এবং খুব ভালো মানুষ ডক্টর সাদত হোসেন মারা গেছে। উনি আমার প্রোগ্রামে বলছিলেন যে একটা মন্ত্রণালয়ে যদি মন্ত্রী অনেস্ট থাকে, সেক্রেটারি অনেস্ট থাকে এবং জয়েন্ট সেক্রেটারি অনেস্ট থাকে, সেই মন্ত্রণালয়ে দুর্নীতি হওয়া সম্ভব লাগবে। এটা কতটা সত্য? একদম 100%। শুধুমাত্র আমরা এরকম 3 জন না, আমাকে তো এরকম 40 জন করে পাইতে হবে। 40 ঠিক আছে। ওই যে উনি যেটা বলছেন, যদি টিসি ঠিক থাকে, এমপি ঠিক থাকে, অথবা ইউনো ঠিক থাকে, এমপি ঠিক, এই কম্বিনেশন আমাদের হয়। এমপি থাকতে এমপি আর ইউনো যদি ঠিক থাকে, তাহলে ওই এলাকায় ওইখানে আপনি মনে করেন যে সমস্ত আইন কানুন ঠিক মতো চলবে। এমপি সাহেব যদি ঠিক থাকেন, তাহলে ইউনো সাহেবও ঠিক হয়ে যাবে। উপজেলা চেয়ারম্যানকে ঠিক থাকবে। এখন আরেকটা তো আমরা আছে, 3 জন যদি ঠিক থাকে, সেরকমভাবে যেটা বলেছেন, অবশ্যই আমরা যদি মাথা ঠিক থাকে, সেই জন্য আমি বললাম মাথা যদি ঠিক থাকে আমরা অবশ্যই ঠিক করতে পারবো। এখন ধরেন যে হ্যাঁ, আমরারা অংশগ্রহণ করছে এবং টোটাল জিনিসটা কিন্তু আমরা একটা সম্প্রদায়ের কথা একদম চিন্তা করলাম না মূল আলোচনায়, যেটা আদিতে একটু বললেন যে ব্যবসায়ীদের যে টোটাল কন্ট্রোল। আপনি ইন্ডিয়ায় টাটা বিড়লা কি এমপি হইতে গেছে, মন্ত্রী হইতে গেছে কখনো? তাদের কত অংশ, আপনি টাটার কত অংশ টাকা তারা ফিলান্থ্রপিতে ব্যবহার করে। আমাদের দেশে এরকম ব্যবসায়ী আপনি খুঁজে পাবেন? আপনি বলতে পারেন যে আমাদের চিটাগং পোর্টে আমি ব্যবসা করতে পারবো, যে একজন একটু আগে বলছিলেন না, উনি ফোন করেছিলেন, আমি ব্যবসা করতে পারি না, আমাকে ঘুষ দিতে হয়। লিও, আমি খুব ভালো মতো ওনাকে চিনি, ওনার ব্যবসা কী আছে সেটাও আমরা জানি ঢাকা শহরে। কিন্তু আপনি চিটাগং পোর্টে যদি 5,000 কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেয়, তাহলে ওইখানকার পোর্টের যারা কাস্টমসে কাজ করতেছে বা পুলিশে কাজ করতেছে, পোর্ট অথরিটি কত পার্সেন্ট টাকা। ইভেন করোনাকালীন সময় আমরা আমাদের ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে দেখি নাই, যে টাকা দিয়ে ডোনেট করে মানুষের জন্য। ইন্ডিয়াতে ব্যবসা করছে। হ্যাঁ, ইন্ডিয়াতে তো মুসলমান ব্যবসায়ী 1,000 কোটি টাকা দিচ্ছে। কি নাম ওনার নামটা ভুলে গেলাম। ইভেন শাহরুখ খান দেখেছি, আমির খান, অমিতাভ বচ্চন, সবাই টাকা দিয়ে ভাড়া করে দিয়েছে। আমাদের ব্যবসায়ীরা শুনেন, কি হলো বাঙালি মুসলমানদের সমস্যা? বাঙালি মুসলমানদের এটা বড় সমস্যা, ওটা আরেকদিন আলাদা। ফার্স্ট জেনারেশন পয়সা হয়েছে না, ফার্স্ট জেনারেশন পয়সা না, থার্ড জেনারেশন পয়সা, এটা নিয়েও কিছু হয় না। আপনি ধরেন গার্মেন্টস ব্যবসায়ী, তারা তো লাভ করতেছে এবং তারা ব্যবসাটা খোলা রাখতে চায়। ফার্স্ট জেনারেশন না, ফার্স্ট জেনারেশন বলে থার্ড জেনারেশন নাকি তারা কি তাদের শ্রমিকদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পারতো না? একটা টিকার দাম $4, মানে $8, $10 মানে 800 টাকা।
তো 800 টাকা তারা একটা শ্রমিক পিছু খরচ করতে পারে করবে না? যে প্রণোদনা পেলে তারা তো তো প্রণোদনা তার চায়। মানে এটা কি, আপনি গার্মেন্টস সেক্টর নিয়ে তো অনেক আলোচনা করা যায়, বাট আপনি একটা সেক্টর চালাচ্ছেন, আপনি দাবি করতেছেন আপনি দেশের একদম ব্যাকবোন, আপনি এই করছেন সেই করছেন, দেশের কতটা ক্ষতি করছেন এটা কোনো আলোচনা করি না। নদী খাল বিল নালা সবই তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারপরে আপনি 800 টাকা খরচ করতে পারেন না আপনার একজন শ্রমিকের জন্য একদম শেষ টিকা করতে দেওয়ার হবে জন্য। আমাদেরকে। জি জি। সুতরাং এখানে যদি আমরা কিছু ঠিক করতে চাই তাহলে আগে মাথা ঠিক করতে হবে, মাথা ঠিক হলে অন্যগুলো ঠিক করে দেবে। অনেক ধন্যবাদ তখন পাবলিক আপনাদের। সার্ভিস কমিশনের ঠিক হবে, তখন নিয়োগ ঠিক হবে, পদোন্নতি ঠিক হবে, তখন পদায়ন ঠিক হবে। জি। এইসব ঠিক হলেই সবকিছু ঠিক হওয়ার সম্ভাবনা আছে। অনেক ধন্যবাদ তিনজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে সবাই মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.